আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 4 মার্চ প্রথম দিনই পল কাপুরের সাথে বৈঠকের পর বাণিজ্য চুক্তি নিয়ে বোমা ফাটিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমানের মন্তব্যে জামাত ইসলামী এতটাই ক্ষেপেছে যে পররাষ্ট্রমন্ত্রীকে বাংলার নতুন মির্জাফর আখ্যা দিয়েছেন। যদিও 5 মার্চ পল কাপুরের সাথে বৈঠকে জামাত ইসলামী বাণিজ্য চুক্তির বিরোধিতা করে কিছুই বলেননি। বৃহস্পতিবার বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বৈঠক করার কথা থাকলেও বুধবার রাতে আকস্মিকভাবে তা বাতিল করার কথা জানানো হয় মার্কিন দূতাবাস থেকে। প্রশ্ন হলো, বাংলাদেশে আসা কোনো বিদেশি প্রতিনিধির সাথে সেট করা বৈঠক বাতিল করার ঘটনা খুবই বিরল। সেটি করে মার্কিন প্রশাসন এনসিপিকে কি বার্তা দিতে চাইল? তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি ও জামাতের সাথে আলাদা আলাদা বৈঠক করে কি বার্তা পল কাপুর দিয়েছেন? সূত্রগুলো বলছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের সরকারি ও বিরোধী দলকে 3টি বিশেষ বার্তা দিয়ে গেলেন। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে অনলাইনে বৈঠক হয়েছে। কূটনীতির ভাষায় যাকে বলা হচ্ছে আন্ডার টেবিল বৈঠক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 3রা মার্চ দিল্লি হয়ে ঢাকা আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 4 মার্চ বিএনপি সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে একের পর এক বৈঠক করেন। সেসব বৈঠকে মূলত বাণিজ্য ইস্যুটি বেশি করে উঠে এসেছিল। 5 মার্চ পল কাপুর বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে। বৃহস্পতিবার সকাল 9টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে প্রথমে বৈঠক হয় জামাত ইসলামীর সাথে। জামাত ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে। জামাতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে মোট 5 জন বৈঠকে অংশ নিয়েছেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপিরও 5 নেতা বৈঠকে অংশ নিয়েছেন। ডক্টর আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার নয়, দুদেশ ও দেশের জনগণের সম্পর্ক জোরদারের বিষয় এসেছে আলোচনায়। একাধিক সূত্রে জানা গেছে, বিএনপি ও জামাতের সাথে বৈঠকে 3টি বিষয়ে পল কাপুরের আলোচনা হয়েছে। প্রথমটি হলো, পল কাপুর মনে করেন বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলকে স্পেস দিতে হবে। এই বিষয়টি নিয়ে দল দুটি নিজেদের দলীয় ফোরামে যেন আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়, সে বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, 2024 সালের আগস্টে জেল পলাতক জঙ্গিদের ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ আছে। এসব জঙ্গি দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। সবশেষ, ভারত ও আমেরিকা বিরোধী প্রচারণার বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। বিশেষ করে ইরানের উপর হামলার ইস্যুতে মার্কিন বিরোধী প্রচারণা যেন বাংলাদেশে না হয় সে বিষয়ে বিএনপি ও জামাত ইসলামীর সহযোগিতা চাওয়া হয়েছে। বিএনপি ও জামাত ইসলামীর সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভারত ইস্যু নিয়ে কথা বলেছেন পল কাপুর। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই 2 দলের নেতাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি এবং সম্ভাব্য 2টি প্রতিরক্ষা চুক্তি জেসুমিয়া এবং আকসার বিষয়ে জামাত ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের সাথে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা হয়েছিল। পল কাপুরের সাথে বৈঠকে অংশ নেওয়া জামাত ও বিএনপি নেতারাও বলছেন, বৃহস্পতিবারের বৈঠকে বাণিজ্য ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখবে বাংলাদেশ জামাত ইসলামী। দলটি ওই চুক্তির ইতিবাচক বিষয়গুলো মেনে নেবে, বাকিগুলো বাদ দেবে। পল কাপুরের সাথে বৈঠক শেষে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের কথা বলেছেন। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পল কাপুরের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সঙ্গে হওয়া মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জামাতের এই নেতা বলেন, জামাত চুক্তি পর্যালোচনা করবে, ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করবে, বাকিগুলো বর্জন করা হবে। দর্শক, একদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছিলেন, বাণিজ্য চুক্তিটি দুই বড় দল বিএনপি ও জামাত প্রধানের সম্মতিতে হয়েছিল। যদি পররাষ্ট্রমন্ত্রীর এই কথা সত্যি হয়, তাহলে চুক্তিতে কোন কোন বিষয়ে থাকবে এবং কিভাবে থাকবে সেটি জামাত ইসলামী আগে থেকেই জানতো। তাহলে এখন কেন বলছে জামাত চুক্তি পর্যালোচনা করবে? আর জামাত ইসলামী তো সরকারে নেই, তাহলে তারা কিভাবে পর্যালোচনা করবে? অন্যদিকে পল কাপুরের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশে কি ঘটছে, আমাদের নীতি এবং আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি সেটি বোঝার জন্যই তারা এখানে এসেছেন। তিনটি ক্ষেত্রে আলোচনার কথা মঈন খান জানিয়েছেন। সেই তিনটি বিষয় হলো অর্থনীতি, কূটনৈতিক এবং বাণিজ্য। গত বুধবার যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, বিএনপি ও জামাত ইসলামের সম্মতিতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে সই করেছে, এ বিষয়ে মঈন খানকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। যদিও মঈন খান বিষয়টি নিয়ে কোনো জবাব দেননি, বলেছেন সরকার হয়তো আপনাদের সেসব বিস্তারিত তথ্য জানিয়েছে। বৈঠকের একাধিক সূত্র বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দুই দলের সাথে আলোচনা করেছেন পল কাপুর। জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেছেন, সংসদে সরকার দলীয় ও বিরোধী দলীয় দলের অংশগ্রহণ নিয়ে জানতে চেয়েছেন পল কাপুর। এ বিষয়ে জামাত বলছে, সংসদে দলটি গতিশীল ভূমিকা রাখতে চায়, জনগণের স্বার্থ রক্ষা হয় এমন বিষয়ে জামাত সংসদে কথা বলবে। এছাড়া ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে। বিরোধী দল বা জামাত ইসলামের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। জামাত বিষয়টিকে ইতিবাচক বলেছে। অন্যদিকে বিএনপি নেতা মঈন খান বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। মানুষের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, যে বিষয়গুলো যুক্তরাষ্ট্রের নীতি, সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব দলকে রাজনীতির মাঠে স্পেস দেওয়া জরুরি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে দল দুটির নেতাদের সাথে আলোচনা করেছেন। এছাড়া জাতীয় পার্টির ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সব দলগুলোকে সুযোগ না দিলে রাজনৈতিক সহিংসতা বেড়ে যেতে পারে, যেটি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকেও প্রভাবিত করতে পারে। বিএনপি নেতাদের সাথে বৈঠকে নির্বাচনের পর কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টিও উঠে এসেছে, কিন্তু সেখানে বিএনপি ও এনসিপির পক্ষ থেকে কয়েকটি জায়গায় হামলার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অসন্তুষ্টির কথা জানানো হয়েছে। দুটি দলের সাথে বৈঠকে সাম্প্রতিক সময় ইরানের হামলার প্রেক্ষিতে বাংলাদেশে মার্কিন বিরোধী প্রচারণার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এরই মধ্যে কয়েকদিন আগে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করে দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর কথাও বলেছিলেন। জামাত ও বিএনপির নেতাদের কাছ থেকে পল কাপুর বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের পর থেকে জঙ্গিবাদ ইস্যুটি নিয়ে জানতে চেয়েছেন। বিশেষ করে ওই বছরের 5 আগস্টের পর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তালিকাভুক্ত কয়েকজন জঙ্গি যে জেল থেকে পালিয়েছিল এবং তারা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সেটি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পল কাপুর। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারত বিরোধী প্রচারণা না করা এবং ভারতের সাথে ভালো সম্পর্ক গড়া নিয়ে আলোচনা হয়। দুপুরের পর রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পল কাপুর বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও বহুমাত্রিক করার ও সম্প্রসারণের প্রত্যাশা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্ময়কর হলেও সত্যি, আকস্মিকভাবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন পল কাপুর। 5 মার্চ সকাল 10টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। 4 মার্চ রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এনসিপি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। তবে বৈঠক বাতিলের কোনো অফিসিয়াল কারণ জানায়নি সংগঠনটি। জানা গেছে, আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাতের সাথে বৈঠক করেছে। সরকারি ও বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে এনসিপির প্রতিনিধি আছে, সাথে ইসলামী আরো 2টি দলের আছে।
বিএনপি জোটেরও কয়েকটি দলের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে আছে। মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে এনসিপির সাথে বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাস মনে করে, বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে হলে এবং সম্ভাব্য দুটি প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে হলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে কোনো বিশেষ দলকে তারা আর গুরুত্ব দিতে চায় না। বিশেষ করে যেসব দলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার আমলে মব সন্ত্রাসের অভিযোগ আছে, তাদেরকে মার্কিন প্রশাসন থেকে একটি বার্তা এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এনসিপির সাথে বৈঠক বাতিল করা হলেও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে অনলাইনে একটি বৈঠক হয়েছে বলে মার্কিন দূতাবাস এবং আওয়ামী লীগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া, অধ্যাপক ইউনূসের আমলে গ্রেপ্তার হওয়াদের জামিনের বিষয়টি তুলে ধরা হয়। তবে এই বৈঠকটি নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। দর্শক, পল কাপুর দায়িত্ব নেয়ার পর এটি তার দক্ষিণ এশিয়াতে প্রথম সফর। বাংলাদেশে আসার আগে তিনি দিল্লি সফর করেছেন। আবার যুক্তরাষ্ট্রের সবশেষ ইন্দো প্যাসিফিক নীতিতে ভারত সবচেয়ে বড় সহযোগী। পল কাপুরের প্রথম মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি বাংলাদেশে নতুন সরকার আসার পর সফর করলেন। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় নীতি ও বাংলাদেশের জন্য পল কাপুরের সফর বেশ গুরুত্বপূর্ণ। আবার কূটনৈতিক বার্তাগুলোর মধ্যে বেশিরভাগই অদৃশ্য থাকে, যা জনসমক্ষে বলা হয় না। সেক্ষেত্রে শিগগিরই সামনের দিনগুলোতে ভারত এবং আওয়ামী লীগ ইস্যুতে বর্তমান সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আচরণের মধ্য দিয়ে পল কাপুরের এই সফরের এজেন্ডাগুলো দৃশ্যমান হয়ে উঠবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ যৌথ সামরিক হামলার মুখে ইরান যেন এক নিঃসঙ্গ শেরপা। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশগুলো অনেকটা নিরাপদ দূরত্বে থেকে যেন তামাশা দেখছে। বিমান হামলায় গুড়িয়ে যাওয়া কম্পাউন্ডের ধ্বংসস্তূপ থেকে যখন বের করা হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতার নিথর দেহ, তখন ছিল গোটা আরব বিশ্বের মুখে কুলুপ। আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইরানের ড্রোন ও মিসাইল যখন আঘাত করছে যুক্তরাষ্ট্রের সামরিক নিশানায়, ঠিক তখনই সার্বভৌমত্বের ধোঁয়া তুলছেন আরব নেতারা। সবচেয়ে বড় বিষয় হয়ে সামনে আসছে রাশিয়া চীনের ভূমিকা। টানা বিমান হামলায় ইরান তছনছ হয়ে গেলেও এই দুই মিত্র দেশ বলতে গেলে নীরব। হামলার প্রতিক্রিয়া সীমাবদ্ধ শুধু নিন্দামূলক বিবৃতির অক্ষরে। শুধু তাই নয়, আরব দেশের জ্বালানি স্থাপনায় ইরানের পাল্টা আঘাত ঠেকাতে দুতিয়ালির ভূমিকা নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এ যেন সেই পুরনো প্রবাদের নতুন দৃশ্যায়ন, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়। মহাসংকটের আগে যারা ছিল ইরানের সাহসের ঠিকানা, এক মুহূর্তে তারা সবাই যেন অচেনা হয়ে গেছে। রাশিয়া চীনের মতো দেশগুলো তেহরানের বিপর্যয় ঠেকানোর পরিবর্তে নিজেদের লাভ ক্ষতির হিসাব নিকাশে ব্যস্ত। আর সেই হিসাব কঠিন বাস্তবতার মুখোমুখি করছে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে। অসহায় চোখে তারা দেখছে এই বিপদে এগিয়ে আসার তেমন কেউ নেই। বিশ্ব কূটনীতিতে স্থায়ী বন্ধু বলে যে কিছু নেই, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরানের শাসক গোষ্ঠী। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে আরব দেশগুলোর সঙ্গে ইরান সম্পর্কের ইতিহাসটি অম্লমধুর। কখনো শান্তিপূর্ণ সহাবস্থান, আবার কখনো প্রকাশ্য শত্রুতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে একমাত্র ইরাক ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে ইরান কখনো সরাসরি সশস্ত্র সংঘাতে জড়ায়নি। আবার সাদ্দাম পরবর্তী সময় ইরাকের সঙ্গেও ধারাবাহিকভাবে সম্পর্কের উন্নতি হয়েছে। তবে আরব অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কের শীতলতা দীর্ঘদিনের। বিশেষত আঞ্চলিক প্রভাব নিয়ে রয়েছে বিশাল দ্বন্দ্ব। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে বেশিরভাগ আরব দেশের সম্পর্ক উষ্ণ হচ্ছে, যার সরাসরি প্রভাবে কোণঠাসা হচ্ছিল ইরান। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার পর আরব অঞ্চলের কোনো দেশ থেকেই শক্ত প্রতিবাদ দেখা যায়নি। এই যুদ্ধ মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলে ইরানের বন্ধুহীন হয়ে পড়ার বিষয়টি
জোরালোভাবে সামনে এনেছে। আগ্রাসনের মুখে হতবিহ্বল ইরান আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো সহ বিভিন্ন স্থাপনায় পাল্টা আঘাতের কৌশল নেয়। তবে এই কৌশল হিতে বিপরীত হচ্ছে কিনা সেই প্রশ্ন আছে। বিষয়টিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ইরানকে আরও কোণঠাসা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, ইরানের পাল্টা পদক্ষেপ আরব সরকারগুলোকে আরো বেশি ওয়াশিংটনের কাছে ঠেলে দেওয়ার ঝুঁকিও তৈরি করেছে। এরই মধ্যে কয়েকটি ইউরোপীয় দেশও এসব দেশকে সামরিক সহায়তার ইঙ্গিত দিতে শুরু করেছে। দর্শক, ইরানের পরীক্ষিত মিত্র হিসেবে পরিচিত রাশিয়ার ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। বিবৃতি দিয়ে ইরান হামলার নিন্দা জানানোর মধ্যেই থেমে আছে মস্কো। বিস্ময়করভাবে তারা আরব অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকানোর দুতিয়ালিতেও নেমে পড়েছে। ইরানে হামলা ঠেকানোর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো নিয়ে পুতিন বেশি উদ্বিগ্ন। এরই মধ্যে টেলিফোনে কথা বলেছেন কয়েকজন আরব নেতার সঙ্গে। তাদের আশ্বস্ত করে বলেছেন এ ধরনের হামলা বন্ধের জন্য বার্তা দেবেন তেহরানকে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের বন্ধু হলেও ইরান এখন রাশিয়ার জন্য তৈরি করেছে বহুমাত্রিক সংকট। বন্ধুত্বের চেয়ে কূটনীতির বহুমুখী মেরুকরণকে বেশি গুরুত্ব দিতে চায় রাশিয়া। সেই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে আর্থিক লাভ ক্ষতির কড়া হিসাবও করতে হচ্ছে। এতে দেখা যাচ্ছে ইরানের বর্তমান রেজিমকে শক্ত সমর্থন দেওয়ার চেয়ে কৌশলী ভূমিকা নেওয়াই বেশি লাভজনক। আর তাই সেই পথে আপাতত হাঁটতে চায় রাশিয়া। আল জাজিরার এক নিবন্ধে দাবি করা হয়, খামেনির মৃত্যু রাশিয়ার জন্য ক্ষতির পরিবর্তে বাণিজ্যিক লাভের দরজা খুলে দিতে পারে। আর তাই একদিকে নিন্দা, আবার অন্যদিকে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত ভাগ্য বদলের সুযোগ বিশ্লেষণ করছে মস্কো। কয়েক দশক ধরে ইরানে কোটি কোটি ডলার অস্ত্র সরবরাহ করছে রাশিয়া। তবে তেহরানের সংকটের চরম মুহূর্ত পুতিন প্রশাসনের জন্য নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে ইরানের তেল রপ্তানি স্থবির হয়ে পড়ায় বিশ্ব বাজারে রাশিয়ার জ্বালানি তেলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাশিয়ার অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে এসেছে বিশ্ব বাজারে তেলের মূল্যের বিশ্বের বড় বড় তেল শোধনাগারগুলোকে এখন রাশিয়ার তেলের উপর নির্ভর করতে হবে। এই বাড়তি চাহিদা মাথায় রেখেই ইরান প্রশ্নে রক্ষণশীল অবস্থান নিচ্ছে মস্কো। সামরিক দিক থেকেও রাশিয়ার জন্য এই যুদ্ধ পরোক্ষ স্বস্তি নিয়ে এসেছে। ইউক্রেন রণাঙ্গন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। পেট্রিয়ট মিসাইলগুলো বিভিন্ন আরব দেশে মোতায়েন করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউক্রেনে। এর ফলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেকটা বিনা বাধায় ইউক্রেনে আঘাত হানতে সক্ষম হচ্ছে। ইরান যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে তত ইউক্রেনে সুবিধা পাবে রাশিয়া। আবার ইরানের দিকে পুরোপুরি ঝুঁকে যাওয়ার বিপদ সম্পর্কেও সচেতন রাশিয়া। ইরান রাশিয়ার অন্যতম প্রধান কৌশলগত অংশীদার হলেও মস্কো ইসরায়েলের সঙ্গেও বাস্তবসম্মত সম্পর্ক রাখতে চায়। বিশ্লেষকরা বলছেন, ইরানে খামেনি হত্যা রাশিয়ার সামনে আরও কিছু জটিল সংকট তৈরি করেছে। এজন্য রাশিয়ার পক্ষে সরাসরি কোনো অবস্থান নেওয়া কঠিন। আরব অঞ্চলে ইরান বিরোধী অবস্থানে থাকা দেশগুলোতেও রাশিয়ার বহুমুখী অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ আছে। ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলে এসব স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার কোনো কারণে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর পতন ঘটলে আগামীতে যারা আসবে তারা রাশিয়া বিরোধী হয়ে উঠতে পারে। দীর্ঘদিনের মিত্র খামেনির মৃত্যুর চেয়েও ক্রেমলিনের সামনে এখন বড় দুশ্চিন্তা ইরানে তাদের বিপুল বিনিয়োগ। এর মধ্যে রয়েছে নর্থ সাউথ করিডোর। এর আওতায় একটি রেলপথ দক্ষিণ ককেশাস হয়ে রাশিয়া ও ইরানকে সংযুক্ত করবে। এই প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছে রাশিয়া। এছাড়া দক্ষিণ ইরানে 4টি পারমাণবিক রিয়েক্টর নির্মাণে $25 বিলিয়ন চুক্তি করা হয়েছে। কোনো কারণে বর্তমান শাসন ব্যবস্থার পতন হলে এসব বিনিয়োগ হাতছাড়া হতে পারে। আর তাই শক্তভাবে ইরানের বর্তমান রেজিমকে সহায়তা দিতে অনাগ্রহী মস্কো। অন্যদিকে বর্তমান সংকটে মস্কোর পুরোপুরি নীরব থাকাও সম্ভব নয়। তাহলে মিত্র শাসক গোষ্ঠী নাখোশ হতে পারে। কোনোভাবে তারা সংকট কাটিয়ে উঠতে পারলে রাশিয়াকে আর আগের মতো আস্থায় নিতে চাইবে না। সব মিলিয়ে ইরান ইস্যুতে রক্ষণশীল ভূমিকায় থাকতে চায় রাশিয়া। এজন্য আপাতত বিবৃতির বাইরে তেমন কোনো পদক্ষেপ হয়তো দেখা যাবে না পুতিন প্রশাসনের পক্ষ থেকে। ঠিক
একই কৌশল চীনের দিক থেকেও দেখা যাচ্ছে। অনেকে ধারণা করেছিলেন বেজিং হয়তো সামরিক সহায়তার হাত বাড়িয়ে দেবে, তবে তেমন কোনো লক্ষণ 4 দিনেও দেখা যায়নি। তেহরানকে বেজিং স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বলে গুঞ্জন রয়েছে, তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ব্লুমবার্গের এক নিবন্ধে দাবি করা হয়েছে, বর্তমান সংকটে ইরানের পক্ষে চীনের জোরালোভাবে দাঁড়ানোর সম্ভাবনা বেশ কম। নিবন্ধে ইরানে চীনের বিনিয়োগ ও প্রভাব নিয়ে প্রচলিত ধারণার বেশিরভাগ স্রেফ মিথ বলেও দাবি করা হয়। এতে বলা হয়, চীন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। তারা ইরানের রপ্তানি করা তেলের প্রায় 90% কিনে নেয় এবং কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকা বর্তমান রেজিমের জন্য আর্থিক লাইফলাইন হিসেবে কাজ করে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরান ক্ষতবিক্ষত হলেও বেইজিং বিবৃতির বাইরে তেমন কোনো সমর্থন জানায়নি। চীন ইরান সম্পর্কটি সাধারণত ধারণার তুলনায় অনেক বেশি একপেশে বলে দাবি করছে ব্লুমবার্গ। বলা হয়, ঘোষিত চুক্তির তুলনায় ইরানে চীনের বিনিয়োগ নাটকীয়ভাবে কম। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে চীনের বাণিজ্য অনেক কমেছে। 2021 সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তেহরান সফরের সময় 25 বছরের একটি কৌশলগত সহযোগিতার চুক্তি করেন। কথা ছিল, এর আওতায় ইরানে $400 বিলিয়ন পর্যন্ত চীনা বিনিয়োগ আসবে। তবে বাস্তবতা এর ধারে কাছেও নেই। 5 বছরে মাত্র $2 থেকে $3 বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত হয়েছে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবেও এর চেয়ে অনেক বেশি বিনিয়োগ করেছে চীন। অর্থাৎ ইরানের ক্ষেত্রে কাজের চেয়ে বেশি কথা বলা হয়েছে চীনের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকে অতীতে হতাশা জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষরের 2 বছর পর 2023 সালে তখনকার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বেইজিং সফর করেন। এই সময় তিনি চীনা বিনিয়োগের ধীর গতি নিয়ে প্রকাশ্যে হতাশা জানান। চীনের সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের শেষে ইরানে তাদের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল $4.5 বিলিয়ন, অথচ সংযুক্ত আরব আমিরাতে ছিল $9.5 বিলিয়ন। ইরানের চীনা মোট বিনিয়োগের বেশিরভাগই মূলত জ্বালানি ও ধাতু খাতে। অন্যদিকে সৌদি আরবে চীনের বিনিয়োগ $15.7 বিলিয়ন। এই বিনিয়োগ জ্বালানি, প্রযুক্তি, ধাতু ও বিনোদন সহ বহু খাতে বিস্তৃত। মজার বিষয় হলো, অনেকেই মনে করেন ইরানের সবচেয়ে বেশি বিনিয়োগ চীনের, তবে বাস্তবতা তা নয়। রাশিয়া চীনকে ছাড়িয়ে অনেক আগেই সেখানে বৃহত্তম বিদেশি বিনিয়োগকারীর জায়গা দখল করেছে। পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় ইরানে চীনা কোম্পানির উপস্থিতি খুবই সীমিত। অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঝুঁকির কারণে বড় চীনা প্রতিষ্ঠানগুলো সাধারণত ইরানকে এড়িয়ে চলে। ফলে কল্পনায় যাই ভাবা হোক, বাস্তবে মধ্যপ্রাচ্যে ইরানের চেয়ে অন্য দেশের গুরুত্ব চীনের কাছে বেশি। এমনকি ইরানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক কতটা দৃঢ় তা নিয়েও প্রশ্ন আছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হুমকির মুখে 2005 সালে চীন আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছিল। তবে গোপন বা কৌশলগত সামরিক সহযোগিতা নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন উঠেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ইরানের চীনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র জ্বালানির উপাদান পাঠানোর গুঞ্জন থাকলেও 2 দেশের কেউ তা প্রকাশ্যে নিশ্চিত করেনি। এমনকি সাম্প্রতিক হামলার পর খবর ছড়ায় বেইজিং ইরানকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে এই খবরকে আনুষ্ঠানিকভাবে নাকচ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বন্ধুদের এমন পরিস্থিতি নিয়ে গত 27 ফেব্রুয়ারি থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা প্রোগ্রামের অ্যাসোসিয়েট ফেলো আহমেদ আবুদুহু লেখেন, কারো কারো কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে চীনের সংযম নিরপেক্ষ অবস্থান মনে হতে পারে, কিন্তু এটি জোরালো করে যে চীন আসলে একজন অনির্ভরযোগ্য অংশীদার। আহমেদ আবুদু লেখেন, এর আগে যুক্তরাষ্ট্র যখন চীনের ঘনিষ্ঠ সহযোগী নিকোলাস মাদুরোকে বন্দী করে ভেনেজুয়েলার তেল খাতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, তখনও চীনের নিষ্ক্রিয়তা একই বার্তা দেয়। চীন সবসময় ইরানকে সামরিকভাবে সমর্থন দেওয়া এড়িয়ে চলেছে। 2025 সালের 12 দিনের যুদ্ধের সময় বেইজিং ইরান ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছিল ঠিকই, কিন্তু তেহরানকে কোনো বস্তুগত বা সামরিক সহায়তা দেয়নি।
চাথাম হাউসের এই অ্যাসোসিয়েট ফেলোর মতে চীন ইরানকে একটি দীর্ঘমেয়াদী খেলা হিসেবে দেখে, আর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের অভিযান অজান্তে চীনকে সেই খেলায় জিততে সাহায্য করতে পারে। অপরদিকে পলিটিকোর সাংবাদিক ইভা হার্ট বলেছেন, 4 বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে ক্রেমলিন তথাকথিত বহু মেরু বিশ্ব গড়ার আস্ফলন দেখিয়ে আসছে, কিন্তু যখনই তাদের বন্ধু দেশগুলোর নেতারা আক্রমণের শিকার হয়েছেন, সেই চূড়ান্ত মুহূর্তেও মস্কোর প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়ভাবে দুর্বল। সমর্থন ছিল কেবল প্রতীকী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানে চীনের জন্য আরও বড় কৌশলগত ক্ষেত্র তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরান কেন্দ্রিক আঞ্চলিক সংঘাতে গভীরভাবে জড়িয়ে পড়ে, তবে তাইওয়ান প্রশ্ন সহ এশিয়ার ইস্যুগুলো স্বাভাবিকভাবেই অগ্রাধিকারের তালিকায় নিচে নেমে যাবে। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে নিজেদের প্রভাবও চীন নতুন করে কাজে লাগাতে পারবে। সব মিলিয়ে ভূ রাজনৈতিক জটিল মেরুকরণ এবং বাণিজ্যিক সহ নানামুখী স্বার্থে অনেকটা একাই লড়তে হচ্ছে ইরানকে। হয়তো পিছনে অনেকের আশ্বাস প্রতিশ্রুতি ছিল, তবে ময়দানের লড়াইয়ে ইরানি শাসক গোষ্ঠী পুরো